এখানে লোকসভা কেন্দ্রে 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং আমার চিন্তার সঙ্গে তাদের চিন্তার মিল হয়ে গেছে। আমরা লড়াই করছি। আমরা জানি যে এখানে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ প্রায় 76 বছর হয়ে গেল স্বাধীনতার, 76 বছর পার হয়ে গেল। তারপরেও উত্তরবঙ্গ যেভাবে প্রধান হলো রাজনৈতিক যে বঞ্চনার শিকার, অর্থনৈতিক বঞ্চনার শিকার। সেখানে প্রথম থেকে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপর তৃণমূল, বিজেপি আছে, কেউ কিন্তু কিচ্ছু করেনি। দীনেশচন্দ্র সিংহ মশাই যেটা বললেন মক্ষম কথা, এখানকার রাজনীতি আবর্তিত হয় কলকাতা কেন্দ্রিক এবং দিল্লি কেন্দ্রিক। সেখানকার নেতারা যেটা ভাবে সেটাই তারা করে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে নেতারা আছে তাদেরকে সেই কলকাতা কিংবা দিল্লি কিন্তু পাত্তা দেয় না এবং উত্তরবঙ্গের কথাগুলো কিন্তু এরা খুলে বলতে পারে না এবং বলতে দেয় না। একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যে এখান থেকে আমাদের এইমসটা চলে গেল, উত্তরবঙ্গ থেকে এবং রায়গঞ্জ থেকে এইমস চলে গেল। সিপিএম জমি দিল না, কংগ্রেস আর লড়াইতে টিকতে পারলো না, তৃণমূল তো এখানে নিয়ে চলে গেল। কি দরকার ছিল? দক্ষিণবঙ্গে কলকাতার মতো জায়গায় 12-14টা আন্তর্জাতিক স্তরের হাসপাতাল আছে, কেন বাবা নর্থ বেঙ্গলের একটা আমরা স্বাস্থ্য কেন্দ্র ভালো পেয়েছিলাম, কেন সেটা চলে যাবে? এটা রাজনৈতিক বঞ্চনা নয়? আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটা স্কুল সার্ভিস কমিশন ছিল, একটা রিজনাল অফিস, সেটাও কেন্দ্রীকরণ করে কলকাতা নিয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা চাকরি পায় না। আপনার এখন দেখবেন প্রাইমারি, আগে আপনারা জানেন ডিপিএসসি তে প্রাইমারিতে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছেলে মেয়েদের জেলায় চাকরি হতো। যারা মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সেই ছেলে মেয়েদের আর চাকরি নাই। কোথায়? সমস্ত ছেলে মেয়ে দক্ষিণবঙ্গ থেকে পাঠিয়ে দিচ্ছে মেজরটা। তা আমাদের ছেলে মেয়েরা যারা বেকার হয়ে বসে আছে, যারা মাধ্যমিক পাশ করছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা কোথায় যাবে? দেখবেন গত বছরে উত্তর দিনাজপুরে প্রায় 350-র মতো প্রাইমারি টিচার দক্ষিণবঙ্গ থেকে এসেছে। এটা কেন হবে? আমরা কেন করতে দেব? একটা কথা জেনে রাখুন, আমাদের উত্তরবঙ্গের মানুষ মেধার দিক থেকে আমরা সত্যি একটু পিছিয়ে আছি। শুধু মেধার দিক থেকে না, দুর্নীতি তো তাদের সঙ্গে আমরা পারবো না দক্ষিণবঙ্গের সঙ্গে। তাই আমাদের দাবি উত্তরবঙ্গে একদম স্বতন্ত্র হবে। উত্তরবঙ্গে প্রত্যেকটা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উত্তরবঙ্গের জন্য আলাদা করতে হবে। এটা আমাদের একটা অন্যতম দাবি। এখানে আমাদের এইমস একটা প্রতিষ্ঠা করতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। একটা হাইকোর্ট প্রতিষ্ঠা করতে হবে, এটাও আমাদের দাবি। হ্যাঁ, বেঙ্গল টু বেঙ্গল রাস্তা করতে হবে। যে রেল প্রকল্পগুলো বাকি আছে, গুঞ্জরিয়া থেকে রায়গঞ্জ, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ, এইগুলোর কাজ সম্পূর্ণ করতে হবে। বারসই রাস্তাটা আপনারা জানেন, মুখ্যমন্ত্রী দুইবার বারসই এই সড়ক পথের যে ব্রিজটা, সেই ব্রিজটা দুবার উদ্বোধন করেছেন, এখন সেখানে একটা পাথর পর্যন্ত পড়েনি। কেন? মাত্র 20 কিলোমিটার রাস্তা আমাদের সংযোগ হয়নি। যেখানে উত্তর দিনাজপুরের মানুষ, একটা মূল রেলপথ হলো বারসই, সেখানে আমাদের যাওয়ার জায়গা নেই। আমাদের এখানে লক্ষ্য করে দেখুন, আমাদের পুরো উত্তরবঙ্গটা একটা প্রাকৃতিক সম্পদের ভরপুর একটা অঞ্চল। এখানে আমাদের এখানে জল আছে, মাটি আছে, পর্যাপ্ত জমি আছে, সুলভ শ্রমিক আছে। এখানে কোনো কারখানা কিন্তু স্থাপনের রাজনৈতিক উদ্যোগ কিন্তু কারোরই নাই। এখান থেকে কাঁচামালের রসদ নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, দক্ষিণবঙ্গে চলে যাচ্ছে, সেখানে কারখানা হচ্ছে। সেখান থেকে দেখবেন যে কাগজ তৈরি হয়ে আবার উত্তরবঙ্গে আসছে, কাজ পাচ্ছে দক্ষিণবঙ্গের ছেলে মেয়েরা। এখান থেকে চা বাগান, প্রচুর চা বাগান, তার কারখানাগুলো কোথায় দেখবেন? কলকাতায় দেখবেন কারখানা, হরিয়ানায়, গুজরাটে আছে। তাহলে আমাদের ছেলে মেয়েরা যাবে কোথায়? তারপরে কৃষকদের অবস্থাটা দেখুন। কৃষকরা যখন আলু উৎপাদন করছে তখন 2 টাকা 3 টাকা কেজি বিক্রি করে দিচ্ছে। তাদের উৎপাদন মূল্যটা, তার খরচটা তারা পাচ্ছে না। অথচ প্রত্যেকটা ব্লকে, এটা আমাদের দাবি, প্রত্যেকটা ব্লকে 2টো করে যদি কোল্ড স্টোরেজ থাকে, 2-3টা বা পর্যাপ্ত সংখ্যক যদি কোল্ড স্টোরেজ থাকে, তাহলে আমাদের উত্তরবঙ্গের কৃষকরা যেটা উৎপাদন করছে সেটাকে সংরক্ষণ করে রাখার একটা সুযোগ পাবে এবং পরবর্তীতে সেই দামটা পাবে। যে কৃষক 5 টাকা দরে আলু বিক্রি করছে, সে আবার 3 মাস পর 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে কিনে খেতে হচ্ছে। তাহলে এইভাবে রাজনৈতিক ভাবে আপনারা দেখবেন তিস্তা প্রজেক্ট, সে কংগ্রেস পিরিয়ডে শুরু হয়েছে। আমি যখন আমার জ্ঞান হয়েছে তখন দেখছি তিস্তা প্রজেক্ট আজ পর্যন্ত তিস্তা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারলো না। এত দুর্নীতি, শেষ করে দিল। অথচ দেখুন যতগুলো রিভার প্রজেক্ট হয়েছে, যেখানে মরুভূমিতে, গুজরাটে, রাজস্থানে মরুভূমিতে কি করেছে? রিভার প্রজেক্ট দিয়ে সমস্ত
জমিগুলোকে উর্বরা করে দিয়েছে, অথচ আমাদের উর্বরা জমি শুধু জলের জন্য আমরা চাষ করতে পারছি না আমাদের কৃষক। আপনি একটা স্কুলের শিক্ষকতা করেন, এই অবস্থায় আপনি একটা শাসক দলের বিরুদ্ধে আপনি প্রার্থী হচ্ছে, আপনার চাকরি জীবনে সমস্যা হবে না? না, চাকরি রাজনৈতিক লড়াই আমাদের অধিকার, রাজনৈতিক লড়াই আমাদের অধিকার। আমি নেমেছি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিন ধরে এই কষ্ট, এই ব্যথা আমরা বহন করে চলেছি। আমি ভাবছিলাম যে আজকে আমি বোধহয় চিন্তা করছি, আমি যখন বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলছি, উত্তরবঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, যারা সমাজের বিশিষ্ট মানুষ, আমি যখন কথা বলি এই দুঃখ কষ্টগুলো, এই বঞ্চনাগুলো নিয়ে, দেখি যে তারাই 10-15 বছর 20 বছর আগে এগুলো চিন্তা করেছে। কিন্তু তার চাকরি জীবনের আপনার কোনো সমস্যা হবে না, আপনার শাসক দলের বিরুদ্ধে আপনি প্রার্থী হচ্ছে, সেটা চাকরি। দেখুন, আমার কোনো কেলেঙ্কারি নেই, আমার কোনো দুর্নীতি নেই। অনেকে চাকরি ছেড়ে দিয়ে তারা রাজনৈতিক, আমাদের শিক্ষকতার চাকরিতে আমরা ইলেকশনে দাঁড়াতে পারি, প্রচুর ক্যান্ডিডেট আছে যারা শিক্ষক মন্ত্রী হতে, সেটা সরকারি যারা চাকরিজীবী তাদের অসুবিধা আছে, তাদের সার্ভিস রুলে তারা ইলেকশনে দাঁড়াতে পারে না। উত্তরবঙ্গে 8টি জেলার মধ্যে আপনাদের প্রার্থী হচ্ছে কয়টা প্রার্থী? আমরা আপাতত প্রথম পর্যায়ে আমরা আলিপুরদুয়ারে প্রার্থী দিচ্ছি, আর রায়গঞ্জে আমরা চেষ্টা করছি। আবার আমাদের যে সহযোগী দলগুলো আছে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে একটা বোঝাপড়া চলছে, তারা এখানে আমাদের তারা সহযোগিতা করবে। আমরা যদি